বৌমা, দুপুরবেলা খাবার খাওয়ার পর আমার ভীষণ পরিমাণে মিষ্টি দই খেতে ইচ্ছা করে, তাই আমাকে তাড়াতাড়ি করে মিষ্টি দই দাও, কারণ মিষ্টি দই না খেতে পেলে আমার দুপুরবেলার ভাত হজম হবে না। মা, এরকম প্রত্যেকদিন মিষ্টি দই খাওয়া কিন্তু ঠিক নয়, কারণ আপনার এখন বয়স হচ্ছে, তাই আপনাকে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বুঝে সুঝে এগোতে হবে, কারণ আপনি যে পরিমাণে প্রত্যেকদিন মিষ্টি দই খাচ্ছেন যখন তখন একটা ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু রত্না দেবী তার বৌমার কোনো কথা শুনতে চায় না। সে প্রত্যেকদিন দুপুরবেলা ভাত খাওয়ার পর মিষ্টি দই খায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রত্যেকদিন বেশি পরিমাণে মিষ্টি দই খাওয়ার ফলে হঠাৎ করে রত্না দেবীর সুগার বেড়ে যায় আর সে অসুস্থ হয়ে পড়ে। সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে ছেলে এবং বৌমা দুজনে মিলে ডাক্তারবাবুর কাছে নিয়ে যায়। দেখুন, ওনার এখন 60-এর উপরে বয়স হয়ে গেছে, আর উনি যে পরিমাণে মিষ্টি দই খেয়েছেন তাতে মনে হচ্ছে ওনার সুগার প্রচন্ড হাই। সুতরাং ওনাকে এখন মিষ্টি দই খাওয়া একেবারেই বন্ধ করে দিতে হবে, আর প্রত্যেকদিন টক দই খেতে হবে, কারণ টক দই খেলে ওনার শরীর সুস্থ থাকবে আর তার সাথে সাথে সুগারটাও কমে যাবে। আমি মাকে অনেকবার মিষ্টি দই খেতে বারণ করেছি, কিন্তু মা আমার কোনো কথা শোনে না। এখন ঠেলা সামলাও, ভালোই হয়েছে। প্রত্যেকদিন এখন টক দই খাবে, তাহলে শরীর ঠিক থাকবে। ডাক্তারবাবু রত্না দেবীকে টক দই খাওয়ার পরামর্শ দিলে রত্না দেবী ভীষণ পরিমাণে নাক মুখ সিটকাতে থাকে, কারণ সে মিষ্টি জিনিস পছন্দ করায় কিছুতেই টক জিনিস খেতে চায় না। রতন, তুমি অফিস থেকে আসার সময় বেশি করে দোকান থেকে টক দইয়ের প্যাকেট নিয়ে এসে রেখে দেবে, তাহলে প্রত্যেকদিন খাওয়ার পর আমি মাকে এক বাটি করে টক দই দিতে পারবো। প্যাকেট টক দই খেতে খুব ভালো হয়, আর তাতে মিষ্টির পরিমাণটাও বেশি থাকে না। কিন্তু রত্না দেবী কিছুতেই প্যাকেটের টক দই খেতে চায় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে প্রত্যেকদিন দোকান থেকে কিনে নিয়ে এসে প্যাকেটের টক দই খাওয়াবে? আমি কিছুতেই প্যাকেটের টক দই খেতে পারবো না। আপনি প্যাকেটের টক দই খেতে পারবেন না? তাহলে আপনার জন্য হাতে কে দই পাতবে? আমার এমনিতেই বাড়ির কাজ করে সময় হয় না, তারপর আপনার জন্য হাতে টক দই পাততে বসবো নাকি? নিজের শাশুড়ি মাকে যখন হাতে দই পেতে খাওয়াতে পারবে না, তাহলে শাশুড়ি মায়ের স্বাস্থ্য নিয়ে এত চিন্তা করো কেন? আমি তোমার হাতের পাতা টক দই খাবো, আর না হলে আগের মতো মিষ্টি দই খাওয়া শুরু করব। আপনি তো সারাদিন বাড়িতে বসে বসে মা বউ ঝগড়া সিরিয়াল দেখেন। আজকে থেকে এসব না করে নিজের জন্য টক দই পেতে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে টক দই পাততে পারবো না। এভাবে টক দই পাতা নিয়ে শাশুড়ি মা এবং বৌমার মধ্যে ভীষণ ঝগড়া শুরু হয়। রতন তার মা এবং বউয়ের ঝগড়া কিছুতেই সামলাতে পারে না। ঠিক এমন সময় রত্না দেবীর বান্ধবী শিলা দেবী তাদের বাড়িতে আসে। শিলা দেবী যেহেতু ভীষণ পেপার পড়তে ভালোবাসে, তাই সে পেপার হাতে করে নিয়েই রত্না দেবীর বাড়িতে ঢুকে পড়ে। কি রে রত্না, শুনলাম নাকি তোর খুব শরীর খারাপ হয়েছিল? তোকে কতবার আমি মিষ্টি দই খেতে বারণ করেছি, কিন্তু তুই তো আমার কোনো কথা শুনিসনি। আর দেখলি তো, ঠিক তোর শরীর খারাপ করলো। এখন তো দিন দিন আমাদের বয়স বাড়ছে, তাই আমাদের বয়সের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর এসব বলে কাটা গায়ে নুনের ছিটা দিস না। মিষ্টি দই খাওয়া বন্ধ হয়ে গেছে, সেই কারণে ডাক্তারবাবু টক দই খেতে বলেছে, আর বৌমা আমাকে টক দই পেতে দিতে পারবে না। আবার রত্না দেবী টক দই পাতা নিয়ে তার বৌমার সঙ্গে ঝগড়ার কথা শিলা দেবীকে জানায়। এর ফলে শিলা দেবী সেই মুহূর্তে তার বান্ধবীর হয়েই কথা বলতে শুরু করে, কারণ শিলা দেবীও নিজের বাড়িতে প্রত্যেকদিন পাতা টক দই খায়। তাই শিলা দেবী সেই মুহূর্তে পেপার খুলে বাড়িতে পাতা টক দইয়ের গুণ রত্না দেবীকে বলতে শুরু করে। এই যে দেখো রত্না, আজকে পেপারে কি দিয়েছে দেখো। পেপারে বলছে নাকি প্যাকেট টক দইয়ের মধ্যে মানুষের প্রস্রাব, মানুষের পায়খানা, মরা মানুষের হাড়, রাসায়নিক সার, আরো কত বিষাক্ত পদার্থ মেশানো থাকে, তাই দোকানের টক দই খাওয়া একদমই উচিত না। অন্যদিকে পেপারে লিখেছে বাড়িতে পাতা টক দই খেলে বয়স্ক মানুষদের চামড়া একেবারে টান টান হয়ে যায়, আর বয়সও বোঝা যায় না। কই তাই নাকি? একবার আমাকে দেখা তো দেখি। এই বলে রত্না দেবী তার বান্ধবীর হাত থেকে পেপার নিয়ে পড়তে শুরু করে। সে দেখে যে পেপারে সত্যি সেরকমই লেখা আছে। এর ফলে রত্না দেবী মনে মনে ভীষণ পরিমাণে খুশি হয়। তাহলে বল, আমার বউকে এসব কথা কে বোঝাবে? আসলে আমি যদি বাড়িতে পাতা টক দই খেয়ে ওর থেকে বেশি যুবতী হয়ে যাই, সেই কারণেও আমাকে বাড়িতে পাতা টক দই খাওয়াতে চাইছে না। বৌমা, তুমি শুনে নিয়েছো তো পেপারে কি লেখা আছে? তুমি আমাকে বাড়িতে পাতায় টক দই খাওয়াবে, কারণ দোকানের ওই বিষ মেশানো টক দই খেয়ে আমি অল্প বয়সে মারা যেতে চাই না। শাশুড়ি মায়ের এমন কথা শুনে তার বৌমারও আর কিছু করার থাকে না, তাই সে শাশুড়ি মায়ের উপর রাগ করে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। আমার আর ভালো লাগে না, দোকানের টক দইতে নাকি বাজে বাজে জিনিস মেশানো থাকে, তাই ওই বুড়ি নাকি দোকানের টক দই খাবে না। এখন ওনাকে নাকি বাড়িতে পাতা টক দই খাওয়াতে হবে। আমি একেই টক দই পাততে পারি না, তার উপর যত ঝামেলা। এই দুটো বুড়ি জীবন একেবারে জ্বালিয়ে শেষ করে দিল।
এই বলে পল্লবী তাড়াতাড়ি করে ফোনে টক দই পাতার ভিডিও দেখতে শুরু করে। সে ভিডিও দেখে বুঝতে পারে যে টক দই পাতা খুব সহজ কাজ নয়। প্রথমে ভালো করে দুধ ঘন করতে হবে, তারপর সেই দুধের মধ্যে টক দিয়ে সারা রাত গরম জায়গায় রেখে দিতে হবে, আর পরের দিন সকালবেলা টক দই পাতা হয়ে যাবে। ঠিক এমনই পদ্ধতি অনুসরণ করে পল্লবী ভালো করে দুধ ফুটিয়ে টক দিয়ে সারা রাত টক দই করার জন্য গরম জায়গায় পাত্রটা রেখে দেয়। পরের দিন সকালবেলা পল্লবীর হাতের পাতা টক দই তৈরি হয়ে যায়। দুপুরবেলা রত্নাদেবীর খাবার খাওয়া হয়ে গেলে, এই নিন মা, আমার হাতের পাতা টক দই খেয়ে নিন। আপনার জন্য আমি দুদিন ধরে অনেক কষ্ট করে এই টক দইটা পেতেছি। খেয়ে বলুন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, আগে তোমার হাতে টক দই খাই, তারপর তো বুঝবো তুমি কেমন টক দই পেতেছো। না হলে বলা যায় না তোমাকে দিয়ে বাড়িতে টক দই পাতিয়েছি বলে আমার উপর রাগ করে যদি টক দইয়ের মধ্যে বিষ মিশিয়ে দাও। এই বলে রত্নাদেবী পল্লবীর হাত থেকে টক দইয়ের বাটিটা নিয়ে নেয় এবং চামচ দিয়ে টক দই খেতে শুরু করে। কিন্তু রত্নাদেবীর একদমই সেই টক দই পছন্দ হয় না। ইস, এটা তুমি কি করেছো? এটা কোনো টক দই পাতা ছিঁড়ি হয়েছে? কি বিচ্ছিরি টক খেতে হয়েছে। আমি এরকম টক দই বাবার জন্মে খাইনি। ইস, আমার দাঁতগুলো একেবারে টকে গেল। তোমার দ্বারা কোনো একটা কাজ ভালো করে হয় না। যাও, তুমি আবার আমার জন্য গিয়ে টক দই পাতো। মা, আপনি এরকম করে আমাকে কথা শোনাচ্ছেন কেন? আমি কত কষ্ট করে ইউটিউব দেখে আপনার জন্য টক দই পাতলাম, আর আপনার ভালো লাগলো না? এই টক দই যদি বেশি টক হয়ে যায় তাহলে আমার তো কিছু করার নেই, বলুন। রত্নাদেবী তার বৌমার কোনো কথাই শুনতে চায় না, তাই পল্লবী আবার রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি মায়ের জন্য টক দই পাততে শুরু করে। এভাবে প্রত্যেকদিন পল্লবী টক দই তৈরি করে, আর রত্নাদেবী নানান রকম অজুহাত দেখিয়ে সেই টক দই ফেলে দেয়। একদিন শিলাদেবী আবার তাদের বাড়িতে আসে। এমন সময় পল্লবী তার শাশুড়ি মায়ের জন্য আবার টক দই নিয়ে আসে। এই নিন মা, আজকে আমি নতুন পদ্ধতিতে আপনার জন্য টক দই পেতেছি, আর আজকে এই টক দইকে আপনার খারাপ বলার কোনো উপায় নেই, কারণ আমি নিজে খেয়ে দেখেছি টক দইটা সত্যি খুব ভালো খেতে হয়েছে। রত্নাদেবী আবার সেই টক দই খেয়ে দেখে, কিন্তু এবারও তার টক দই পছন্দ হয় না। এই শিলা, তুই একবার আমার বউয়ের হাতে পাতা টক দইটা খেয়ে দেখতো, তোর পূর্বপুরুষের নাম মনে পড়ে যাবে। এই দইটা এতটাই টক হয়েছে। আমি অনেকবার বৌমাকে বারণ করেছি এরকম টক দেবে না, কিন্তু তবুও বৌমা শোনে না। প্রত্যেকদিন ইচ্ছে করে বেশি বেশি করে টক দেওয়া দই আমাকে খাইয়ে দেয়। এই শুনে শিলাদেবী সেই টক দই খেয়ে দেখে। সত্যি পল্লবী, তুমি তো দেখছি বাড়ির কোনো কাজই করতে পারো না। টক দই পাতা এত সোজা, তুমি এটাও ভালো করে করতে জানো না। রত্না, তুই জানিস না আমার বৌমা আমাকে এত সুন্দর টক দই পেতে খাওয়াই যে বলার কথা নয়। তুই বরঞ্চ দুপুরবেলা খাওয়ার পর আমার বাড়িতে যাবি, আমি তোকে টক দই খাওয়াবো। সত্যি শিলা, তুই একেবারে ভাগ্য করে তোর বৌমাকে পেয়েছিস। আর আমার বৌমাকে দেখ, ওকে কিছু বললেই ওর মুখটা একেবারে ভার হয়ে যায়, যেন বাংলার পাঁচ। ছাড়, আমি বরং তোর বাড়িতেই টক দই খেতে যাব। শাশুড়ি মায়ের কথা শুনে পল্লবীর খুবই খারাপ লাগে, তাই শিলাদেবী চলে যাওয়ার পর পল্লবী তার শাশুড়ি মাকে কথা শোনাতে শুরু করে। মা, আপনি কিন্তু খুব খারাপ। আমি প্রত্যেকদিন আপনার মন জুগিয়ে চলার চেষ্টা করছি, আর আপনি যেমন ভাবে বলছেন আমি তেমন ভাবে টক দই পেতে আপনাকে খাওয়াচ্ছি, কিন্তু তবুও আপনি শিলা কাকিমার সামনে আমার নামে নিন্দা করলেন। শুধু তাই নয়, আপনি এখন ওনার বৌমার হাতে টক দই খেতে যাবেন। শোনো, বেশি সেন্টিমেন্টাল কথা বলো না। তুমি যদি বাজে টক দই পাতো তাহলে আমার তো কিছু করার নেই। সেই কারণেই আমাকে আমার বান্ধবীর বাড়িতে টক দই খেতে যেতে হবে। কালকে থেকে তোমাকে আর টক দই পাতার দরকার নেই, আমি শিলার বাড়িতেই টক দই খাবো। এই বলে রত্নাদেবী নিজের ঘরে চলে যায়, আর পল্লবী মন খারাপ করে বসে থাকে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। প্রত্যেকদিন রত্নাদেবী তার বান্ধবীর বাড়িতে টক দই খেতে চলে যায়। এমনই একদিন রত্নাদেবী তার বান্ধবীর বাড়িতে টক দই খেতে চলে যাওয়ার পর, মা প্রত্যেকদিন আমার হাতের পাতা টক দই ছেড়ে বাইরে টক দই খেতে যাচ্ছে, তাই আজকে আমিও দেখতে চাই বাইরের টক দই খেতে কত মজা। আজকে আমি মাকে ফলো করব যে মা কোথায় কি করতে যাচ্ছে। এই বলে পল্লবী রত্নাদেবীর পেছনে যায়। কিছুক্ষণ পর সে একটা মিষ্টির দোকানে গিয়ে দাঁড়ায়। সেখানে গিয়ে রত্নাদেবী এবং শিলাদেবীকে সে হাসাহাসি করতে দেখে। এই দেখে পল্লবীর মাথা একেবারেই ঘুরে যায়। সে দেখে যে তার শাশুড়ি মা এবং শিলাদেবী দুজনে হাসাহাসি করতে করতে মিষ্টি দই খাচ্ছে। আর বলিস না, ভাগ্যিস সেদিনকে তুই আমাকে বাঁচিয়েছিলিস, না হলে আমাকে প্রত্যেকদিন বৌমার হাতের পাতা টক দই খেয়ে মরতে হতো। এখন বয়স হচ্ছে তো, প্রত্যেকদিন টক দই খেতে ভালো লাগে না। কিছুদিন ধরে তোর সাথে এখানে এসে মিষ্টি দই খেয়ে আমার মনটা বেশ ভালো থাকছে। আমার বৌমাও খুব বদমাইশ, প্রত্যেকদিন বাড়িতে আমার জন্য টক দই পেতে রাখে। সেই কারণে আমি তোর বাড়িতে যাওয়ার নাম করে প্রত্যেকদিন তোর সঙ্গে দোকানে এসে মিষ্টি দই খাই।
কিন্তু সাবধান, আমাদের বৌমারা যেন জানতে না পারে, যদি জানে তাহলে ওই পাতা টক দই ছুঁড়ে মারবে। এই বলে তারা আবার মিষ্টি দই খেতে থাকে। আসলে কিছুদিন আগে রত্না দেবী ফোন করে শিলা দেবীকে নিজের শরীর খারাপের ঘটনা জানায়, আর ডাক্তারবাবু যে তাকে টক দই খাওয়ার পরামর্শ দিয়েছে সেটাও জানায়। সেই কারণে শিলা দেবী ইচ্ছা করে পেপার নিয়ে এসে দোকানের টক দইয়ের সম্বন্ধে খারাপ খারাপ কথা বলে, আর পল্লবীকে বাড়িতে টক দই পাততে বলে, যাতে রত্না দেবী বাড়িতে পাতা টক দইয়ের নিন্দা করতে পারে আর শিলা দেবীর সঙ্গে বাইরে বেরিয়ে দোকানের মিষ্টি দই খেতে পারে। কিন্তু পল্লবী এত কিছু বুঝতে পারে না। সে যখন নিজের চোখের সামনে সত্যি ঘটনা দেখে তখন সে ভীষণ পরিমাণে কষ্ট পায়। মা, আমি আপনার শরীরের খেয়াল রাখার জন্য অনেক চেষ্টা করছি, আর প্রত্যেকদিন আপনার পছন্দ মতো বাড়িতে টক দই বানাচ্ছি, কিন্তু আপনি সেই দই না খেয়ে দোকানে এসে মিষ্টি দই খাচ্ছেন আর আমার পাতা টক দইয়ের নিন্দা করছেন। এখন আমি বুঝতে পারছি আমার টক দইয়ের মধ্যে কোনো দোষ ছিল না, দোষ হলো আপনার মানসিকতার। পল্লবীকে দেখে রত্না দেবী এবং তার বান্ধবী দুজনেই ভয় পেয়ে যায়, ফলে তারা কোথায় পালাবে বুঝে উঠতে পারে না। তুমি দয়া করে আমার উপর রাগ করো না বৌমা, এই শিলা আমাকে জোর করে মিষ্টি দই খেতে নিয়ে এসেছে, আর এই আমাকে বলেছিল যে তোমার পাতা টক দইকে খারাপ বলতে। আপনি কি বাচ্চা নাকি যে আপনাকে আপনার বান্ধবী মিষ্টি দই খেতে বললো আর আপনি খেয়ে নেবেন? আপনি জানেন আপনাকে ডাক্তার দেখাতে কত টাকা খরচা হয়? আপনি যদি আমার আর আপনার ছেলের কষ্ট বুঝতেন তাহলে কোনোদিনও আমার হাতের পাতা টক দইকে খারাপ বলতেন না, আর নাইবা আপনি কখনো মিষ্টি দই খেতে আসতেন। এই সব দোষ শিলার। শিলা, তুই আমাকে আর মিষ্টি দই খাওয়াবি না কিন্তু বলে দিলাম। এই একদম আমার নামে দোষ চাপাবি না বলে দিলাম। বৌমা, তুমি দয়া করে আমার বৌমাকে এই ঘটনা জানিও না, কারণ আমার বৌমা আমাকে তাহলে বাড়ি থেকে বের করে দেবে। এই বলে শিলা দেবী সেখান থেকে পালিয়ে যায়। পল্লবী তার শাশুড়ি মায়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে তার শাশুড়ি মায়ের সঙ্গে আর কোনো কথা বলে না। রত্না দেবী তার বৌমাকে খুশি করার জন্য নিজের হাতে টক দই পাতে আর তার বৌমাকে টক দই খাওয়ায়, ফলে ধীরে ধীরে পল্লবীর রাগ গলতে শুরু করে। তারপর থেকে রত্না দেবী পল্লবীর পাতা টক দইকে কখনো খারাপ বলে না। পল্লবী প্রত্যেকদিন তার শাশুড়ি মায়ের জন্য টক দই পাতে আর রত্না দেবী আনন্দ করে সেই টক দই খায়। সবিতা বউ সেজে তার ঘরে বসে বসে তার বিয়ের বরযাত্রীদের অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ এভাবে অপেক্ষা করতে করতে তার ভীষণ পরিমাণে খিদে পায়। এর ফলে সে নিজের খিদে কিছুতেই চেপে রাখতে পারে না। ঠিক সেই সময় সবিতার ভাই কমলেশ হাতে দুটো মোমোর প্লেট নিয়ে তার দিদির ঘরে ঢুকে আসে এবং তার দিদির সামনে বসে তার দিদিকে দেখিয়ে দেখিয়ে সে মোমোগুলো একাই খেয়ে ফেলে। সবিতা এই দেখে তার ভাইয়ের উপর খুবই রেগে যায়। তুই কেমন ভাই রে? দেখছিস তো তোর দিদি বউ সেজে খিদে জ্বালাই ঘরে বসে আছে, আর তুই আমাকে দেখিয়ে দেখিয়ে মোমোগুলো খাচ্ছিস। তোর একটুও বুকে কষ্ট হচ্ছে না বল? নিজে একা একা সব মোমোগুলো খেয়ে নিলি তুই। দিদি শোন, নিজের বিয়ের দিন অন্তত খাওয়ার জন্য এত হ্যাংলাপনা করিস না। আর আমি নিজের পকেট মানি দিয়ে 2 প্লেট সস্তায় মোমো কিনে খাচ্ছি, সুতরাং এখান থেকে তোকে কেন দেবো? আর তোর যদি এতই খাবার ইচ্ছা হয় তাহলে বাইরে গিয়ে দেখ না, মোমো কাকু মাত্র 10 টাকায় 10 পিস মোমো বিক্রি করছে। এত সস্তায় মোমো কিনে খেয়ে নে। সস্তায় মোমোর কথা শুনে সবিতার জিভে আরো বেশি পরিমাণে জল চলে আসে। সে নিজের লোভ কিছুতেই সামলে রাখতে পারে না। ঠিক আছে ভাই, তোকে মোমো খাওয়াতে হবে না। আমি লুকিয়ে লুকিয়ে নিজের ঘরের পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়ছি, আর আমি নিজেই মোমো কিনে খেয়ে নেব, কারণ আমার হবু বর আমাকে একটু আগেই ফোন করেছিল। ওদের আসতে এখনো দেরি আছে, ততক্ষণে আমার সস্তায় মোমো খাওয়া হয়ে যাবে। এই বলে সবিতা চুপি চুপি নিজের ঘরের পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে সে মোমো স্টল দেখে সে ভীষণ পরিমাণে খুশি হয় এবং দৌড়ে মোমো খাওয়ার জন্য চলে যায়। সেই মোমোওয়ালার কাছ থেকে সে 50 টাকায় 50 পিস মোমো কেনে এবং মনের আনন্দে মোমো খাওয়া শুরু করে। আমি এত সুন্দর মোমো, তাও আবার এত কম দামে কখনো খাইনি। আমার তো আরো বেশি মোমো খেতে ইচ্ছা করছে। কি টেস্টি মোমোগুলো, দারুন দারুন। সে বিয়ের সাজে মনের আনন্দে মোমো খাচ্ছে। ঠিক সেই সময় তার বরযাত্রী ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে ঢুকে পড়ে। দূর থেকে নিজের বরযাত্রীকে দেখতে পেয়ে সবিতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এর ফলে সে মোমো কাকার টাকা মিটিয়ে আধ খাওয়া মোমো নিয়ে সামনে একটি গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তার বরযাত্রী আরো কাছাকাছি চলে আসে। ঠিক এমন সময় সবিতার হবু শাশুড়ি মা গীতা দেবী অর্থাৎ রাজের মা গাছের সামনে এসে দাঁড়িয়ে পড়ে।
সকাল থেকে একেবারে আমার পেটের অবস্থা ভালো নেই। ছেলের বিয়ের আনন্দে যা পরিমাণ মিষ্টি খেয়েছি, মনে হয় আমার পেট খারাপ হয়ে গেছে। উফ, কি জোরে পটি পাচ্ছে। কিন্তু এখন যদি এই কথা কাউকে বলি তাহলে সকলে বলবে শাশুড়ি মায়ের পেট আলগা। বরযাত্রী বিয়ে বাড়িতে ঢুকে গেলে গীতা দেবী কোনো রকমে পটি করার জন্য একটি ঝোপের মধ্যে চলে যায়। ঠিক সেই মুহূর্তে সে তার বৌমাকে গাছের পেছনে লুকিয়ে মোমো খেতে দেখতে পায়। এমন দৃশ্য দেখে তার পটি বন্ধ হয়ে যায়। গীতা দেবী তার হবু বৌমাকে বলে, কি হলো বৌমা, তুমি এরকম গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাচ্ছ কেন? সকাল থেকে তোমাকে তোমার বাবা মা খেতে দেয়নি? এ কেমন অবাক কাণ্ড! আমার ছেলে তোমাকে বিয়ে করতে গেল আর তুমি বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গাছের পেছনে লুকিয়ে আছো। সবিতা তার শাশুড়ি মায়ের কথা শুনে ভয় পেয়ে যায়। সে তার শাশুড়ি মাকে নানান রকম অজুহাত দিলেও গীতা দেবী তার হবু বৌমার একটা কথাও বিশ্বাস করতে চায় না। এর ফলে সবিতা তার শাশুড়ি মাকে সত্যি কথা বলতে বাধ্য হয়। মা, ওই যে দেখছেন সামনে যে মোমোর দোকানটা, ওখানে একটা মোমো কাকু সস্তায় মোমো বিক্রি করছে। আর আপনারা বরযাত্রী নিয়ে আসতে দেরি করেছিলেন বলে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি সস্তায় মোমো খেতে চলে এসেছি। মোমো খাওয়ার নাম শুনে গীতা দেবীরও ভীষণ পরিমাণে লোভ হয়, কারণ সে বরাবরই মোমো খেতে খুবই পছন্দ করত। আর তার পছন্দের মোমো সস্তায় বিক্রি হচ্ছে শুনে সে কিছুতেই নিজের লোভ সামলে রাখতে পারে না। এর ফলে লোভী শাশুড়ি মা তার লোভী বৌমার সঙ্গে সস্তায় মোমোর দোকানে চলে যায় এবং মোমো কিনে খাওয়া শুরু করে। তারা সস্তায় প্রচুর পরিমাণে মোমো খেয়ে নিজেদের পেট ভরায়। দেখতে দেখতে প্রায় বেশ কিছুক্ষণ কেটে যায়। সবিতার সাথে রাজের ধুমধাম করে বিবাহ সম্পন্ন হয়। রাজ তার পরিবারের সঙ্গে নতুন বউকে নিয়ে বরযাত্রী বাসে করে রাত্রিবেলা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে যাওয়ার পর উফ, আমার পেটের মধ্যে ভীষণ পরিমাণে গুড়গুড় করছে। আমি কিছুতেই আর বসে থাকতে পারবো না। আমার মনে হয় ওই সস্তায় মোমো খেয়ে পেট খারাপ হয়েছে। এবার আমি কি করব? এখন যদি রাজকে আমার পটি পাওয়ার কথা বলি তাহলে আমার তো মান সম্মান থাকবে না। বাসের মধ্যে সবাই ঘুমিয়ে পড়লেও নতুন বৌমা এবং তার শাশুড়ি মা কেবলমাত্র দুজনেই জেগে থাকে। সবিতার মতো তার শাশুড়ি মায়েরও সস্তায় মোমো খেয়ে আরো বেশি পরিমাণে পেট গুড়গুড় বেড়ে যায়। একেই তার আগে থেকে পেট খারাপ ছিল, তার উপর সস্তায় মোমো খাওয়ার কারণে তার পেটের সমস্যা আরো দ্বিগুণ হয়ে যায়। বৌমার পাল্লাই পড়ে কতগুলো মোমো খেয়েছি, এখন যা জোরে পটি পাচ্ছে, যদি পটি করতে না পারি তাহলে শাড়ির মধ্যেই তো ধেরিয়ে দেব। ঠিক এমন সময় সবিতা তার শাশুড়ি মায়ের কাছে আসে এবং তার জোরে পটি পাওয়ার কথা তার শাশুড়ি মাকে জানায়। নতুন বৌমার মুখে এরকম কথা শুনে গীতা দেবী একটু চিন্তায় পড়ে। অন্যদিকে সবিতার ভীষণ জোরে পটি পেয়ে যাওয়ায় সে বীভৎস পরিমাণে ঘামতে শুরু করে। এর ফলে তার শাশুড়ি মা বাস থামানোর জন্য বাস ড্রাইভারের কাছে এসে বলে, ও দাদা, বাসটা একটু থামাবেন? আমার বৌমার না খুব জোরে পেয়েছে, একটু দয়া করে বাসটা থামিয়ে দিন, না হলে খুব মুশকিল হয়ে যাবে। আমার বৌমা না হলে বাসের মধ্যেই করে দেবে, আর তার সাথে আমিও করে দেব। বাসের মধ্যে করে দেবে মানে কি করে দেবে? আর এত রাত্রে এই বন জঙ্গল এলাকার মধ্যে আমি কিভাবে বাস থামাবো? আপনি পারেনও বটে মাসিমা, যান গিয়ে সবার মতো ঘুমিয়ে পড়ুন। আরে মরণ দশা, আমার বৌমার ভীষণ জোরে পটি পেয়েছে, এখন যদি বাস না থামাও তাহলে তোমার সিটের মধ্যেই তো পটি করে রেখে দেবে, তারপর সেই পটি তোমাকেই পরিষ্কার করতে হবে। তাই ভালো কথা বলছি, তাড়াতাড়ি বাসটা থামিয়ে দাও, আমার বৌমাকে পটি করতে দাও। বাসের ড্রাইভার এরকম কথা শুনে খুবই ভয় পেয়ে যায় এবং সেই মুহূর্তেই সে বাসটা একটি ঝোপের পাশে দাঁড় করায়। বাস দাঁড় করানোর পর সবিতা আর কোনো দিকে তাকায় না। সে সেই মুহূর্তেই বাস থেকে নেমে ঝোপের দিকে পটি করার জন্য দৌড়ায় এবং অন্ধকারে ঝোপের মধ্যে পটি করা শুরু করে। নিজের বউকে এভাবে বাস থেকে নেমে দৌড়াতে দেখে রাজেরও ঘুম ভেঙে যায় এবং সে ভীষণ ভয় পেয়ে যায়। এ বাবা, আমার বউ এরকম অন্ধকারের মধ্যে দৌড়ে কোথায় গেল? আমি একবার বরং গিয়ে দেখি, তারপর যদি কোনো বিপদ ঘটে তখন কি করবে বলো তো? এমন মাঝরাত্রে বাস থামিয়ে কেউ বাস থেকে এরকম হঠাৎ করে নেমে পড়ে নাকি? আরে তোর বউ কি কচি খুকি নাকি যে ওর কেউ মুখ বন্ধ করে দিয়ে ওকে নিয়ে চলে যাবে? এতক্ষণ ধরে বেচারি বাসে বসেছিল, তাই হয়তো একটু পেটের মধ্যে গুড়গুড় করছে, তাই বাস থামিয়ে ওকে নামিয়েছি। তুই চিন্তা করিস না, আমি গিয়ে দেখছি। এই বলে গীতা দেবী কোন রকমে নিজের পেট চেপে বাস থেকে নেমে পড়ে এবং তার বৌমার পাশের একটি ঝোপে বসে সেও পটি করা শুরু করে। দুজনে মিলে ভালো করে পেট পরিষ্কার করে নেয়।
ঝোপের মধ্যে থেকে কিছুক্ষণ পর তারা বেরিয়ে আসে। নিজের শাশুড়ি মাকেও ঝোপের মধ্যে পটি করতে দেখে সবিতা ভীষণ পরিমাণে অবাক হয়। পেটটা পরিষ্কার করে কি শান্তি। চলো বৌমা, এবার গিয়ে বাসে উঠে পড়ি, না হলে আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তার মানে আপনারও আমার মতো পেট খারাপ করেছে? আমাদের মনে হয় ওই সস্তায় মোমো খাওয়াটাই ভুল হয়েছে। এই সস্তায় মোমো খেয়েই আমাদের পেট খারাপ হয়েছে। এরপরে যে কি কি সহ্য করতে হবে কে জানে। কি আর করব, তোমার পাল্লায় পড়ে লোভ সামলাতে পারিনি, আর সস্তায় অতগুলো মোমো খেয়ে ফেলেছি। আর জীবনে কোনোদিনও সস্তায় কোনো জিনিস তোমার পাল্লায় পড়ে খাবো না, যত সব। চলো এবার। এই বলে কোনো মতে শাশুড়ি মা এবং নতুন বৌমা নিজেদের পেটে হাত দিয়ে বাসে উঠে পড়ে। যে যার নিজের জায়গায় গিয়ে বসে। বাস আবার আগের মতো নিজের গতিতে চলতে শুরু করে, কিন্তু তাদের দুজনের পেটের গুড়গুড় কিছুতেই কমতে চায় না। মাঝে মাঝে তাদের পেট ভীষণ জোরে মোচড় দিয়ে ওঠে। আর ঠিক এমন সময় পেটের চাপ সহ্য করে রাখতে না পেরে গীতা দেবী হালকা করে একটি পাদ মারে। এর ফলে বাসে উপস্থিত সকলের দুর্গন্ধে ঘুম ভেঙে যায়। কি পচা গন্ধ রে বাবা, এমন বাজে পাত কে দিল কে জানি। কতদিন যে পটি করেনি, গন্ধ শুকলেই তা বোঝা যাচ্ছে। ছি 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 ছি, কি নোংরা রে বাবা। ভালোই তো ঘুমাচ্ছিলাম, পাদের গন্ধে ঘুমটা একেবারে বিগড়ে গেল। এই কথা শুনে গীতা দেবী ভীষণ পরিমাণে লজ্জা পায়, কিন্তু তবুও সে চুপ করে বসে থাকে। সে মাঝে মাঝে গ্যাস বের করে নিজের পেট হালকা করার চেষ্টা করে, কিন্তু তাতে তার কোনো রকমের আরাম হয় না। শাশুড়ি এবং বৌমার পেট খারাপ আরো বেশি পরিমাণে বাড়তে থাকে। এর ফলে সবিতা আবার বাস ড্রাইভারের কাছে এসে বাস থামাতে বলে, দাদা, সেই কখন থেকে এক টানা বাস চলছে, একটু বাসটাকে একবার থামান না। ওদিকে আমার শাশুড়ি মা পটি চেপে রাখতে পারছে না, বাসটা থামিয়ে দিন। বয়স্ক মানুষটাকে একটু পটি করার সুযোগ করে দিন দয়া করে। সবিতার কথা শুনে বাস ড্রাইভার ভীষণ পরিমাণে রেগে যায়। সে কিছুতেই বারে বারে বাস থামাতে চায় না। আপনাদের তো আচ্ছাই পরিবার দিদি ভাই, এরকম বরযাত্রী আমি কোনোদিনও দেখিনি। বিয়ের দিনেই আপনাদের পেট খারাপ হয়ে গেল। একবার বৌমা পায়খানা করতে যাচ্ছে, একবার শাশুড়ি মা পায়খানা করতে যাচ্ছে, আর আমাকে বারবার বাস থামাতে হচ্ছে। এইবার কিন্তু আমি শেষবারের মতো বাস থামালাম, সুতরাং যা পায়খানা করার একেবারেই করে নেবেন। এই বলে বাসের ড্রাইভার আবার একটি ঝোপের পাশে বাসটিকে দাঁড় করায়। এবারে শাশুড়ি বৌমা দুজনে একসঙ্গে বাস থেকে নেমে একটি ঝোপের পেছনে চলে যায়। দুজনে মিলে তারা পটি করতে শুরু করে। রাজের এই ব্যাপারটা ভীষণ পরিমাণে বিরক্তিকর বলে মনে হয়। সে আর কিছুতেই বাসের মধ্যে চুপ করে বসে থাকতে পারে না। শাশুড়ি মা এবং বৌমা পটি করে বাসের মধ্যে উঠে আসলে রাজ তাদের ভীষণ পরিমাণে বকাবকি করা শুরু করে। তোমাদের দুইজনের জ্বালাই তো দেখছি বাড়িতে পৌঁছাতেই 2 দিন লেগে যাবে। আর মা, তুমি তো বলেছিলে যে আমার বউয়ের সামান্য পেট গুড়গুড় করছে, আর তাই সে বাস থেকে নেমেছে। কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমাদের দুজনেরই গভীর পেট খারাপ হয়েছে। আসল ব্যাপারটা কি বলো তো? রাজের মুখে এমন কথা শুনে শাশুড়ি মা এবং বৌমা দুজনেই চুপ করে থাকে। তারা দুজনে দুজনের দিকে লজ্জার চোখে তাকাতে শুরু করে, কিন্তু তারা কিছুতেই রাজকে সত্যি কথা বলার সাহস পায় না। রাজ তাদেরকে বারে বারে জিজ্ঞাসা করলে সবিতা তাকে সব ঘটনা জানিয়ে দেয়। রাজ, তুমি তো ভালো করেই জানো আমার মোমো খেতে কত ভালো লাগে। আমাদের বিয়ের আগে একজন মোমোওয়ালা আমাদের বাড়ির সামনে সস্তায় মোমো বিক্রি করতে এসেছিল। আমি সেই দেখে নিজের লোভ সামনে রাখতে পারিনি, আর ওই সস্তায় মোমো খেয়েই এখন আমার এই দুরাবস্থা হয়েছে। আমার বারে বারে পটি পাচ্ছে, তাই বাস থামিয়ে বারে বারে ঝোপে গিয়ে পেট পরিষ্কার করে আসছি। আমারও বৌমার মতো একই অবস্থা রে বাবা। বৌমার পাল্লায় পড়ে 50 টাকায় 50 পিস মোমো খেয়েছি, আর সেই মোমো এখন আমার পেছন দিয়ে বেরোচ্ছে। তুই কিছু একটা কর, না হলে আমরা দুজনেই তো বাসের মধ্যে পটি করে ফেলবো। যেমন বৌমা তার ঠিক তেমনই শাশুড়ি মা। এত লোভ হলে হয়? এত যখন সস্তায় মোমো খাওয়ার ইচ্ছা, তখন বিয়ের 2 দিন পরেই তো খেতে পারতে। তাহলে এখন এই অবস্থা সহ্য করতে হতো না। এত রাত্রেবেলা কোথাও চারিদিকে কোনো গাড়ি ঘোড়াও নেই, কি করে তোমাদেরকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই বলো তো? বিয়ে করতে এসে তো মহাবিপদে পড়লাম। ঠিক এমন সময় বাস ড্রাইভার তাদের উপর ভীষণ পরিমাণে রেগে যায় এবং তাদেরকে রাস্তায় রেখে দিয়ে সে নিজের মতো জোরে বাস চালিয়ে নিয়ে চলে যায়। তিনজনে বাসের পেছন পেছন দৌড়েও কিছুতেই বাস থামাতে পারে না। শাশুড়ি এবং বৌমার আবার জোরে পটি পায়। তারা ঝোপে গিয়ে পটি করতে থাকে। রাজ কোনো মতে নিজের ফোনে একটি গাড়ি বুক করার অ্যাপ্লিকেশন থেকে নিজেদের জন্য একটি প্রাইভেট গাড়ি বুক করে। রাজ কোনো মতে তার নতুন বউ এবং মাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর কিছুক্ষণ কষ্ট করো, তারপর ভোরের আলো ফুটলেই আমি তোমাদের ডাক্তারের কাছে নিয়ে যাব। আর ডাক্তারবাবু ওষুধ দিলে আশা করছি তোমাদের পেট খারাপও ঠিক হয়ে যাবে।
পরের দিন সকালবেলা রাজ তার মা এবং বউকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তারবাবু কড়া ডোজের পেট খারাপ হওয়ার ওষুধ তাদের দুজনকে দেয়। সেই মুহূর্তেই তারা ওষুধগুলো খায়। তারা তিনজনে ডাক্তারখানা থেকে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে সেই সস্তায় মোমো বিক্রেতাওয়ালাকে তারা দেখতে পায়। এই মোমোওয়ালার কাছ থেকেই তো মোমো খেয়ে আমাদের পেট খারাপ হয়েছে। কি বদমাইশ, এখানে পর্যন্ত চলে এসেছে। রাজ, ওকে এক্ষুনি ধরতে হবে। কি জানি কিসের মাংস দিয়ে মোমো তৈরি করে, কারণ এত সস্তায় মোমো বিক্রি করা তো কখনো সম্ভব নয়। তারা সেই মুহূর্তে মোমো বিক্রেতার কাছে চলে যায়। গীতা দেবী এবং সবিতা দুজনে মিলে সেই সস্তায় মোমো বিক্রেতাকে নিজেদের পেট খারাপ হওয়ার জন্য ভীষণ পরিমাণে কথা শোনাতে শুরু করে এবং তাকে পুলিশের হুমকি দিতে থাকে। বদমাইশ লোক কোথাকার, লোক ঠকিয়ে বাসি মাংস দিয়ে মোমো বানিয়ে খাওয়ানো হচ্ছে। যাও, পালাও বলছি এখান থেকে। আর যদি কখনো তোমাকে এরকম বাসি মাংস দিয়ে মোমো খাওয়াতে দেখেছি, তাহলে কিন্তু সত্যি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। এই কথা শুনে মোমো বিক্রেতা সেই মুহূর্তেই সেখান থেকে চম্পট হয়ে যায়। এদিকে ডাক্তারবাবুর ওষুধ খেয়ে শাশুড়ি মা এবং বৌমার পেট খারাপ ঠিক হয়ে যায়। তারা আর কখনো সস্তায় কোনো খাবার খাওয়ার চেষ্টা করে না।